পুরনো আমলের কথা। এক গ্রামে একজন কামার আর তার ছেলে থাকত। একদিন ছেলে তার বাবার কাছে বলতে লাগল, আব্বা আব্বা, আমার জন্য একটা ছুরি বানাও, যার ধার খুব তীক্ষ্ণ হবে। বাবা বলল, বেটা, ছুরি ভালো না কঠিন, এটা তো বলো, তুমি ছুরি দিয়ে কি করবে? ছেলে গোল গাল উত্তর দিল, বাস আব্বা, আমার ছুরি চাই। শেষমেশ ছেলের খুব জেদ করায় বাবা লোহার ছুরি বানিয়ে দিল। ছেলের হাতে অস্ত্র এসে গেলে সে বাঘ হয়ে গেল। শুরু করল বাবাকে ভয় দেখাতে, ধমকাতে। আব্বা, এখনই রাজকুমারের প্রাসাদে যাও আর আমার জন্য রাজকুমারীর বিয়ে প্রস্তাব চাও। যদি না চাও তাহলে এই ছুরি মেরে তোমার মাথা শরীর থেকে আলাদা করে দেব। কামার বেচারা এটা শুনে থরথর করে কাঁপতে লাগল। ছেলের চোখে খুনের লালচে ভাব ছিল। কামার সেই মুহূর্তকে অভিশাপ দিতে লাগল যখন সে ছেলেকে ছুরি বানিয়ে দিয়েছিল। এখন ভাবতে লাগল, কি করি কি করি, ওদিকে কুয়ো এদিকে খাদ। যদি রাজার কাছে প্রস্তাব নিয়ে যাই তাহলে রাজা আমাকে মেরে ফেলবে, আর না গেলে ছেলে আমাকে মারবে। শেষমেশ অনেক ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল যে এভাবে মরার চেয়ে ওখানে মরা ভালো। চলো রাজার কাছে যাই, চাইলে কতলই হয়ে যাই। কথা তো হবে যে কামার রাজার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিল। নিজের ছেলের হাতে গোমনাম মৃত্যু মরার চেয়ে রাজার হাতে সম্মানের সাথে বিখ্যাত হয়ে মরা ভালো। একদিন কামার সাহস করে রাজার কাছে পৌঁছল আর সেখানে গিয়ে তার ছেলের জন্য রাজকুমারীর বিয়ের প্রস্তাব চাইল। এটা শুনে রাজার শরীরে আগুন জ্বলে উঠল যে একজন কামার হয়ে আমার মেয়ের বিয়ের প্রস্তাব চায়। মন চাইল এখনই জল্লাদকে হুকুম দিয়ে তার মাথা শরীর থেকে আলাদা করিয়ে দিই। কিন্তু মন্ত্রী একটু বুদ্ধিমান ছিল। রাজার কানে ফিসফিস করে বলতে লাগল, মহারাজ, এটাকে মেরে ফেললে খামোখা হাসির পাত্র হবে। লোকে কথার তিলকে তাল বানিয়ে ফেলবে। আমরা কার কার মুখ বন্ধ করব? বুদ্ধিমানের কাজ হলো এটাকে কোনোভাবেই ঠেকিয়ে দেওয়া। সাপ মরে, লাঠিও ভাঙে না। আমরা এমন একটা প্রশ্ন করে ফেলি যার উত্তরে সারা জীবনেও খুঁজে পাবে না। গুড় দিয়ে মরে গেলে বিষ কেন দেবেন? এরপর মন্ত্রী কামারের দিকে ফিরে বলল, মিয়া কামার, আমরা রাজকুমারীর বিয়ে তোমার ছেলের সাথে করতে রাজি আছি, কিন্তু তার জন্য আমাদের একটা শর্ত আছে যে তোমার ছেলেকে এমন কিছু করতে হবে যা আজ পর্যন্ত কেউ করেনি আর কেউ দেখেনি। কামার শর্ত শুনে ফিরে গেল আর জীবিত ফিরে আসায় খোদার লাখো শুকরিয়া আদায় করল। ঘরে ফিরে সে তার ছেলেকে এই কথা বলল। বাবা ছেলে দুজনে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল আর এই শর্ত পূরণ করতে যাত্রায় বেরিয়ে পড়ল। চলতে চলতে তারা এক ঘন জঙ্গলে পৌঁছল। কি দেখে? একজন লোক শিরিষ গাছের নিচে বসে আছে। চারদিকে শিরিষের হলুদ হলুদ ফুল ছড়িয়ে আছে। লোকটি চুলায় তার পা ঢুকিয়ে রেখেছে আর পায়ে থেকে তরতর করে আগুনের শিখা বেরোচ্ছে। চুলায় ফুটন্ত তেলের কড়াই রাখা আছে আর সে পকোড়া ভাজছে আর খাচ্ছে। কামার আর তার ছেলে এই অদ্ভুত দৃশ্য দেখে হতবাক হয়ে গেল আর একে অপরকে বলতে লাগলো, এই কাজ তো রাজা কোথাও শোনেনি আর কোথাও দেখেনি, চলো এটাই শিখি। কামার সেই লোকের সাথে কথা বলে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকে তোমার সাগরেদ বানাও আর তাকে এভাবে পকোড়া ভাজতে শেখাও। লোকটি কামারকে বলল, মিয়া, আরও এগিয়ে যাও, সামনে আমার উস্তাদ বসে আছে, সে তোমার ছেলেকে সাগরেদই নিতে পারে, আমার সাগরেদ বানানোর অনুমতি নেই। এটা শুনে বাবা ছেলে দুজনে এগিয়ে গেল। চলতে চলতে গিয়ে সামনে কি দেখে? একটা বটগাছের ছায়ায় একজন লোক বসে আছে আর বটগাছের চারপাশে বটের ফল ছড়িয়ে আছে। সে চুলায় তার পা ঢুকিয়ে রেখেছে আর পায়ের গোড়ালি থেকে তরতর আগুনের শিখা বেরোচ্ছে, আর চুলায় ফুটন্ত তেলের কড়াই রাখা আছে আর সে জিলাপি ভাজছে আর খাচ্ছে। কামার আর তার ছেলে এই দৃশ্য দেখে একে অপরকে বলতে লাগল, আরে, এই কাজ তো আগের কাজের চেয়েও কঠিন, এই কাজ তো রাজা কোথাও দেখেনি আর কোথাও শোনেনি, চলো এটাই শিখি। কামার সেই লোকের সাথে কথা বলে বলল, আল্লাহর বান্দা, আমার ছেলেকে তোমার সাগরেদি নাও, এটাকে এভাবে জিলাপি ভাজতে শেখাও। সেই লোক কামারকে বলল, মিয়া, আরও এগিয়ে যাও, সামনে আমার উস্তাদ বসে আছে, সে তোমার ছেলেকে সাগরিদি নিতে পারে, আমার সাগরিদ বানানোর অনুমতি নেই। এটা শুনে বাবা ছেলে আরও এগিয়ে গেল। চলতে চলতে তারা আরেক জায়গায় পৌঁছল। সেখানে কি দেখে? একজন লোক বড়ই গাছের নিচে বসে আছে। মাটিতে বড়ইয়ের মিষ্টি মিষ্টি ফল ছড়িয়ে আছে। সে চুলায় তার পা ঢুকিয়ে রেখেছে আর পায়ে থেকে তরতর আগুনের শিখা বেরোচ্ছে।
চুলায় আখের রস ভরা একটা কড়াই রাখা আছে, আর সে গুড় বানিয়ে বানিয়ে খাচ্ছে। কামার আর তার ছেলে এই দৃশ্য দেখে মনে মনে বলতে লাগলো, আরে এই কাজ তো আগের কাজের চেয়েও বেশি কঠিন। এই কাজ তো রাজা কোথাও শোনেনি আর কোথাও দেখেনি। চলো এটাই শিখি। কামার সেই লোকের সাথে কথা বলে বলল, আল্লাহর নেক বান্দা, আমার ছেলেকে তোমার সাগরে দি নাও, এটাকে এভাবে গুড় বানাতে শেখাও। সে বলল, ঠিক আছে, আমি তোমার ছেলেকে আমার সাগরেদ বানিয়ে নিচ্ছি, এটাকে আমার কাছে রাখছি। এই নাও চাবি, ওই সামনে একটা ঘর আছে, ঘরের দরজা খোলো আর তোমার ছেলেকে ঘরে বসিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দাও। কামার সেই লোকের নির্দেশ মেনে চলল। ছেলেকে ঘরে বন্ধ করে ফিরতে যাওয়ার সময় সেই লোক কামারের কাছ থেকে চাবি ফিরিয়ে নিল, আর কামারকে বলতে লাগল, এখন 1 বছর পরে ফিরে আসবে। কামার চাবি দিয়ে বাড়ি ফিরে গেল। ওদিকে ছেলে ঘরে ক্ষুধার্ত পিপাসার্থ অবস্থায় বসেছিল, অপেক্ষা করছিল যে কেউ এসে তার সাহায্য করবে। কিন্তু পুরো দিন পার হয়ে গেল আর তার সাহায্যের জন্য কেউ এলো না। তারপর যখন ছেলে ঘরের চারদিকে তাকালো, তখন তার রোমকূপ দাঁড়িয়ে গেল, রক্ত শুকিয়ে গেল। তার সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ছিল। ঘরের ভেতর চারদিকে মানুষের হাড় ছড়িয়েছিল। ছেলে ভাবল, জানি না আমার আগে কত মানুষ এই মৃত্যুর ঘরে প্রাণ দিয়েছে, আর আমার অবস্থাও তাদের থেকে কিছু আলাদা হবে না। আমি আর আমার বাবা বাইরে বসে থাকা সেই লোকের ধোকায় পড়ে গেছি। এখন আমাকেও এই মানুষদের মতো এখানে গোড়ালি ঘষে ঘষে মরতে হবে। একদিন আমারও হাড় এই হাড়ের মতো ছড়িয়ে থাকবে। এটা ভেবে তার চোখে পানি এলো আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কান্নায় মনের ভার হালকা হলে সে ঘরের এক কোণে গিয়ে বসল। মন বলল, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। ছেলে মাটিতে পড়ে থাকা একটা বড় হাড় তুলে নিল, যার মাথা ছুরির চেয়েও তীক্ষ্ণ আর ধারালো ছিল, আর দেয়াল খোঁড়া শুরু করল। দেয়াল থেকে মাটি ঝরতে লাগল আর ঝরতে লাগল। শেষমেশ রাত দিনের পরিশ্রম রং এনে দিল। দেয়ালে এত বড় একটা গর্ত হয়ে গেল যে একজন মানুষ তা দিয়ে বেরিয়ে যেতে পারে। যখন ছেলে তা দিয়ে বেরিয়ে অন্য পাশে গেল, তখন কি দেখে, আরেকটা ঘর তার জন্য অপেক্ষা করছে। ঘরটা খুব সাজানো, দামি পর্দা ঝুলছে, ঘরে খুব দামি কার্পেট পাতা আছে। জালির পর্দার পিছনে শ্বাস নেওয়া কোনো খুব সুন্দর দেহের আভাস পাওয়া যায়। যেই কামারের ছেলে পর্দা সরালো, তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল। কি দেখে, এক গদরানো ফর্সা রঙের মালিক এক খুব সুন্দর মেয়ে বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। যৌবনের ঘুমে শ্বাস নেওয়ার সময় তার শরীর অবিরাম নড়ছে। পাশ ফেরার কারণে কালো কালো লম্বা চুল তার শরীরের সাথে জড়িয়ে আছে। কিছুক্ষণ ছেলে চোখ বড় করে তাকে দেখতে থাকল। ঠিক তখনই মেয়ের চোখ খুলে গেল। প্রথমে মেয়ে তার ঘরে অচেনা ছেলেকে দেখে ভয় পেয়ে গেল, আর ছেলেও ঘাবড়ে গেল যে খোদা জানে এটা কি বিপদ। কিছুক্ষণ পর যখন দুজনেই শান্ত হলো, তখন মেয়ে বলল, কোনো ব্যাপার না, এসো আমার কাছে এসো, এখানে বিছানায় বসো আর আমাকে বলো তুমি কে আর এখানে কিভাবে পৌঁছলে। এটা শুনে কামারের ছেলের সাহস বাড়ল। সে তার পুরো কাহিনী বলল। প্রথমে মেয়ে তাকে কিছু খাবার দিল, আর তারপর বলল, যে লোকটি বাইরে গুড় বানিয়ে খাচ্ছে আর যে তোমাকে ঘরে বন্ধ করেছে, সে আমার বাবা। আমিও একজন জাদু করি, তুমি চিন্তা করো না, আমি তোমাকে জাদু শেখাবো। মেয়ে তার বাবার চেয়ে দ্বিগুণ এগিয়েছিল। বাবা যদি 14 ধাপে থাকে, তবে মেয়ে 16 ধাপে ছিল। মেয়ে কামারের ছেলেকে জাদু শেখানো শুরু করল, আর তার পাশাপাশি তাকে নানা রকম ফল আর সুস্বাদু খাবার খাওয়াতো। সবচেয়ে ভালো পোশাক তাকে পরতে দিত। এভাবে 1 বছর কেটে গেল, কিন্তু কামার ছেলেকে নিতে আসেনি। সে ভেবেছিল, যতক্ষণ আমার ছেলে পুরোপুরি জাদুকর না হবে, ততক্ষণ তাকে নিতে যাব না। এভাবে সেই ছেলে সাহারা জাদুকরীর কাছ থেকে জাদু শিখতে থাকল, আর একদিন তার জাদুতে পারদর্শী হয়ে গেল। 2 বছর পর কামার ফিরে এলো। কি দেখে, সেই লোক ঠিক তেমনি বরুই গাছের নিচে বসে আছে। মাটিতে বরুইয়ের মিষ্টি মিষ্টি ফল ছড়িয়ে আছে, আর সেই লোক তার পা চুলায় ঢুকিয়ে রেখেছে, আর পারে থেকে আগুনের শিখা বেরোচ্ছে, আর সে ঠিক তেমনি গুড় বানিয়ে খাচ্ছে। কামার জিজ্ঞাসা করল, আল্লাহর বান্দা, আমার ছেলে কোথায়? 2 বছর আগে আমি তাকে তোমার সাগরিদি দিয়ে গিয়েছিলাম। সেই লোক বলতে লাগলো, আমি তো 2 বছর ধরে এখানে গুড় বানিয়ে খাচ্ছি, আমার না ফুরসত মিলেছে, আর না আমি ওখানে গিয়ে দেখেছি। তুমি নিজের হাতে তোমার ছেলেকে ঘরে বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়েছিলে। এই নাও চাবি, আর তোমার ছেলেকে গিয়ে দেখে নাও। বাবা এটা শুনে তার মুখে হাওয়া উঠতে লাগলো। এক রং আসছে আর এক রং যাচ্ছে। এটা ভেবে যে 2 বছর পর ছেলের হাড়ই পেলে পাবো, নইলে জীবিত পাওয়া তো অসম্ভব। গুড় খাওয়ার সেই শৌখিন লোককে মনে মনে গালি দিতে দিতে কামার দৌড়ে দৌড়ে সেই ঘরের দিকে গেল, আর তালায় চাবি ঘোরালো।
মেয়ের কানে যখন চাবির আওয়াজ পড়ল তখন সে ছেলেকে বলতে লাগল, যদি আমার বাবা হয় তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে, আর যদি তোমার বাবা হয় তাহলে আমরা বেঁচে যাব। কামার দরজা খুলে ঘরে ঢুকল। ঘর খালি ছিল। দেওয়ালের গর্ত দিয়ে পার হয়ে যখন অন্য ঘরে পৌঁছল তখন কি দেখে, সামনে ঘরে মেঝেতে এক সুন্দরী মেয়ে আর তার ছেলে বসে আছে। মারার চেয়ে বাঁচানোর মানুষ বড়। নিজের ছেলেকে জীবিত দেখে বাবার প্রাণে প্রাণ এলো। দৌড়ে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরল আর খোদার লাখ লাখ শুকরিয়া আদায় করল। এরপর ছেলে তার বাবাকে মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল। আসল সত্য জানার পর কামার কেঁপে উঠল। সে তার ছেলের প্রাণ বাঁচানোর জন্য মেয়ের কাছে কৃতজ্ঞতা জানালো। সেই সুন্দরী জাদুকরী সাহারা বলতে লাগল, এখন তোমাদের বাঁচার একমাত্র উপায় এই যে, হে কামার, তুমি কাঁদতে কাঁদতে আর ফুপিয়ে আমার বাবার কাছে যাও, আর তাকে গিয়ে বলো যে আমার ছেলে ক্ষুধায় তৃষ্ণায় মারা গেছে, তুমি তাকে বাইরে বের করনি। এখন আমাকে এতটুকু অনুমতি দাও যে তার হাড় কোনো কাপড়ে বেঁধে নিয়ে যাই, যাতে তার হাড় দাফন করতে পারি। কামার কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেল। যেমন মেয়ে বুঝিয়েছিল তেমনই করল। গুড় বানিয়ে খাওয়া সেই লোক বলল, হ্যাঁ হ্যাঁ, হাড় নিয়ে যাও, আমি ওগুলো দিয়ে কি করব? আর সেই বুড়ো জাদুকর হাড় নিয়ে যাওয়ার জন্য একটা বড় চাদরও দিয়ে দিল। কামার আবার ঘরে এলো আর ছেলের বলা নির্দেশ অনুযায়ী তার ছেলেকে চাদরে লুকিয়ে ফেলল। যখন ছেলেকে চাদরে লুকিয়ে কাঁধে তুলে বাইরে যেতে লাগলো তখন মেয়ে বলল, আমার একটা কথা মনে রাখো, আমি তোমার ছেলেকে যে জাদু শিখিয়েছি সেই জাদু দিয়ে পথে কোথাও রোজগার শুরু করে দিও না। যদি তুমি পথেই ধনী হতে শুরু করো তাহলে আমার বাবা জানতে পারবে, আর তখন সে তোমাকে আর তোমার ছেলেকে ছাড়বে না। সুন্দরী সাহিরা ঘরেই থেকে গেল। কামার সেই মেয়েকে বলল, বেটি, তুমিও আমাদের সাথে চলো, তোমার নিষ্ঠুর আর জালিম বাবার থেকে মুক্তি পাও। কিন্তু মেয়ে রাজি হলো না আর বলতে লাগলো, এভাবে আমরা তিনজনেই ধরা পড়ে যাব, আর তাছাড়া এখন আমার বেঁচে থাকা মরা এখানেই। এখান থেকে পালিয়ে আমি কোথায় যাব? কামার তার ছেলেকে কাপড়ে জড়িয়ে কাঁধে তুলে বাইরে বেরিয়ে গেল। সে চাবির গোছা দূর থেকে জাদুকরের দিকে ছুঁড়ে দিল, যে কখনো বসে গুড় বানাচ্ছিল আর খাচ্ছিল। জাদুকর তার দিকে বেশি মনোযোগ দিল না। চাবি তুলে আবার তার কাজে মগ্ন হয়ে গেল। যখন কামার সেই লোক থেকে অনেক দূরে চলে এলো তখন সে তার কাঁধ থেকে নামালো। তারপর তার ছেলেকে চাদর থেকে বের করল আর দুজনে খোদার শুকরিয়া আদায় করল যে তাদের দুজনের প্রাণ বেঁচে গেল, আর তারপর বাবা ছেলে আবার যাত্রা শুরু করল। তারা চলতে চলতে জঙ্গল থেকে বেরিয়ে এলো। এখন তারা সবুজ মাঠে পৌঁছল। এক জায়গায় কি দেখে, একটা নড়ছে, গরু ঘুরছে আর কুয়ো থেকে পানি উঠছে। কাছে এক জমিদার দাঁড়িয়ে আছে। কামারের ছেলে তার বাবাকে বলতে লাগলো, আব্বা, আমি তোমাকে একটা জাদু দেখাচ্ছি। আমি একটা মন্ত্র পড়ব আর গরু হয়ে যাব। তুমি আমাকে জমিদারের কাছে বেছে দিও, কিন্তু মনে রাখো আমার রশি খুলে নিও, ওটা সাথে দিও না। ছেলে কিছু পড়ল আর তারপর গরু হয়ে গেল। তারপর দুজনে চলতে চলতে জমিদারের কাছে পৌঁছল। জমিদার এমন সুন্দর আর স্বাস্থ্যবান গরু দেখে বলতে লাগলো, বাবাজি, তুমি কি গরু বেচবে? কামার বলল, হ্যাঁ, বেচব। জমিদার জিজ্ঞেস করল, কি নেবে? কামার বলল, ৫৫ টাকা। জমিদারকে চিন্তায় ডুবে থাকতে দেখে কামার বলল, আমার গরু খুব ভালো, যদি তোমার বিশ্বাস না হয় তাহলে এটাকে হালে জুড়ে দেখো। জমিদার গরুকে নড়ে জুতল। গরু প্রচুর পানি তুলতে লাগল, তার আগের গরুর চেয়েও অনেক বেশি। জমিদার গরু দেখে খুশি হয়ে গেল আর তাকে কিনতেও রাজি হয়ে গেল। কামার বলতে লাগল, কিন্তু আমি আমার রশি দেব না। জমিদার বলল, কোনো ব্যাপার না, তুমি তোমার রশি খুলে নাও, আমি নিজেই আমার নতুন রশি লাগিয়ে দেব। জমিদার ৫-৫.৫ টাকা দিল আর গরু কিনে নিল। যখন কামার চলতে চলতে অনেক দূরে চলে গেল তখন গরু তার দিক ফিরিয়ে পালিয়ে গেল। সোজা কামারের কাছে পৌঁছে গিয়ে আবার ছেলে হয়ে গেল। জমিদার বেচারা হাতে লাঠি নিয়ে দৌড়ে দৌড়ে হাঁপাতে হাঁপাতে কামারের কাছে এলো আর বলতে লাগল, বাবা, তুমি আমার গরু দেখোনি? কামার বলল, গরু তো আমি এইমাত্র তোমার হাতে দিয়ে এসেছি, গরু কোথায়? বেচারা জমিদারের ধারণাতেও আসতে পারেনি যে সেই বুড়ো কামারের সাথে যে ছেলে যাচ্ছে সেই তার পালানো গরু। জমিদার ফিরে গেল। কামার আর তার ছেলে মেয়ের দেওয়া নির্দেশ মানল না আর পথেই রোজগার শুরু করে দিল। এখন পথেই তাদের তার মাসুল ভোগ করতে হলো। বুড়ো জাদুকর জানতে পারল যে কামারের ছেলে জীবিত আছে আর আমার কয়েদ থেকে পালিয়ে গেছে। আমার নিজের মেয়ে তাকে পুরোপুরি জাদু শিখিয়ে দিয়েছে। সত্যি ঘরের ছেলে লঙ্কা ধ্বংস করে। জাদুকর এক বুড়ো লোকের ভেগ ধরল আর তাদের আগেই পথে গিয়ে বসল।
কামারের ছেলে যেহেতু আগেই সফলতা পেয়েছিল, তাই সে আবার লোভ করল, আর এবার উট হবার কথা ভাবল। আব্বা, এবার তুমি আমার বদলে পুরো 9 টাকা চাইবে, আর 1 টাকাও কম করবে না, আর মনে রাখবে আমার সাথে ন্যাকড়া দিও না। এটা বলে ছেলে মন্ত্র পড়ল আর উট হয়ে গেল। কামার সেই উটের রশি ধরে ধরে চলতে চলতে সেই জাদুকরের কাছে পৌঁছল, যে ফকিরের ভেগ ধরে তাদের জন্য অপেক্ষা করছিল। ফকির কামারকে জিজ্ঞেস করল, বাবাজি, উট বেচবে? ফকির কামারের মনের কথা বলেছিল। সে খুশি হয়ে বলল, হ্যাঁ বেচব। ফকির বলল, কি নেবে? কামার বলল, 9 টাকা। ফকির তৎক্ষণাৎ 9 টাকা বের করে কামারের হাতে দিল। এখন কামারের মনে পড়ল আর বলল, আমি উটের সাথে ন্যাকড়া দেব না। ফকিরও জাদুকর ছিল আর রহস্য জানত, ন্যাকড়ার গোপনীয়তা আর গুরুত্ব সম্পর্কে জানত, আর বলল, আমি তোমাকে মুখ চাওয়া দাম দিয়েছি, আর ন্যাকড়া উটের সাথেই কিনেছি, তাই ন্যাকড়া তোমাকে দিতে হবে। তাদের মধ্যে এত তর্ক আর এত তুতু আমি হলো যে পথ চলতি মুসাফির থেমে গেল, আর আশপাশের খেতে কাজ করা কৃষকরা দৌড়ে দৌড়ে এসে সেখানে জড়ো হয়ে গেল। ফকির লোকদের দিকে ফিরে বলল, লোকজন, খোদার কসম বলো, তোমরা কি আজ পর্যন্ত এটা শুনেছ যে কেউ জানোয়ার বিক্রি করে আর বিক্রির পর তার গলা থেকে রশি খুলে নেয়? দেখো দেখো, এই লোক আমাকে পুরো দামে উট বিক্রি করে এই ন্যাকড়া ফিরিয়ে নিতে ঝগড়া করছে। ফকিরের কথায় ওজন ছিল। যখন লোকে দেখল যে এই তুতু আমি ন্যাকড়ার জন্য হচ্ছে, তখন সবাই কামারকে মিথ্যাবাদী বলল। এত লোকের সামনে কামারের পোষালো না। তার ইচ্ছা না থাকলেও উটের সাথে ফকিরের হাতে ন্যাকড়া দিতে হলো। ফকির, যে জাদুকর ছিল আর ন্যাকড়ার সত্য জানত, খুশিতে লাফাতে লাগল। ছেলে এখন জাদুকরের কবজায় ছিল, কারণ এখন ন্যাকড়া জাদুকরের হাতে ছিল, আর তাই তার জন্য এখন এটা সম্ভব ছিল না যে সে আগের মতো মুক্ত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ছেলেও এখন আর সাধারণ ছেলে ছিল না। 2 বছর জাদুকরের মেয়ের সাগরেদিতে থেকে সে একজন পূর্ণাঙ্গ জাদুকর হয়ে গিয়েছিল। সে মন্ত্র পড়ল আর কবুতর হয়ে উড়ে গেল। জাদুকরের হাতে ন্যাকড়ার অন্য প্রান্তটা ঝট করে নিচে পড়ে গেল। সে পিছনে ফিলে দেখল, তখন উটের কোথাও নাম নিশানা নেই, আর নেকড়া মাটিতে ঘষড়াচ্ছে। এখন জাদুকরও মন্ত্র পড়ল আর বাজপাখি হয়ে কবুতরের পিছনে লাগল। কিন্তু ছেলেও কম ছিল না, বাঘের চেয়ে 100 বাঘ। কবুতর যখন নিচে ঝুঁকে দেখল গ্রামের কিছু মহিলা ঝুঁকে জলাশয় থেকে হাত ভরে কালো মসৃণ মাটি তুলছে, যাতে তাদের কাঁচা বাড়ি আর মেঝেতে লেপা দেয়। বাজপাখি কবুতরকে ধরার আগেই ছেলে মন্ত্র পড়ে ব্যাং হয়ে জলাশয়ে ঝাঁপ দিল। এটা দেখে বুড়ো জাদুকর বক হয়ে গেল। জলাশয়ে নেমে ঠোঁট মেরে মেরে ব্যাং খুঁজতে লাগল। গ্রামের এক সুন্দরী ফর্সা মেয়েও তার লম্বা লম্বা হাত দিয়ে মাটি তুলছিল। ছেলে আবার মন্ত্র পড়ল, আর ব্যাং থেকে আংটি হয়ে মেয়ের আঙুলে চলে গেল। পাগলা ভক্ত অর্থাৎ জাদুকর এখন তার ছোট আঙুল থেকে আংটি খোলা তো দূরের কথা। কিছুক্ষণ পর মহিলারা মাটি পাত্রে ভরে তাদের বাড়ির দিকে রওনা হলো। যেই মেয়ে তার বাড়ি পৌঁছল, জাদুকর বক থেকে ফকির হয়ে গেল, আর সদা দিতে দিতে তাদের বাড়িতে গিয়ে পৌঁছল। মেয়ে ছাঁকনিতে আটা নিয়ে দরজায় এলো। জাদুকর বলল, বেটি, আমি আটা নেব না, আমি তো সেই আংটি নেব যেটা তোমার ডান হাতের ছোট আঙুলে আছে। এই কথা শুনে মেয়ে রেগে গেল, তুমি কে হও আমার কাছে এই আংটি চাইতে? যখন এই তর্ক মেয়ের মায়ের কানে পৌঁছল, তখন সেও দরজায় এলো। এখন যখন মা আসল ব্যাপার জানল, তখন সে মেয়ের উপর খুব রেগে গেল। মা সন্দেহপ্রবণ মহিলা ছিল। মেয়েকে বলতে লাগলো, তুই তো জলাশয় থেকে মাটি আনতে গিয়েছিলি, এই ছোট আঙুলে আংটি কোথা থেকে পড়ে এলি? বল, তোর কোন প্রেমিক এই আংটি দিয়েছে? এটাকে তৎক্ষণাৎ খুলে ফেল, আয় তোর বাবাকে নিয়ে আসি, সব বলবো। এর আগে তুই কোনো চাঁদে চড়িস, আমি তোর হাত হলুদ করে দেব। বেচারি মেয়ে অদ্ভুত বিপদে পড়ে গেল। সে তার ছোট আঙুল থেকে আংটি খুলে ফেলে দিল। ফকির এই অপেক্ষায় আংটির ওপর চোখ রেখে দাঁড়িয়েছিল। সে আংটি ধরতে হাত বাড়াল। ছেলে আবার আংটি থেকে কবুতর হয়ে উড়ে গেল, আর জাদুকর বাজপাখি হয়ে তার পিছনে লাগল। শেষমেশ রাজার প্রাসাদ এলো। দুজনে তার ওপর দিয়ে উঠছিল। রাজা কাচারি বসিয়ে বসেছিল। বাজপাখি কবুতরকে ধরার আগেই ছেলে কবুতর থেকে সোনার তার হয়ে গেল, আর বাদশাহর মুকুটে গিয়ে পড়ল যে এখান থেকে বাজপাখি আমাকে বের করতে পারবে না। জাদুকর আবার বাজপাখি থেকে ফকির হয়ে গেল, আর বাদশাহর সামনে এসে সদা দিল। রাজা বলল, মাং, কি মাং? ফকির বলল, রাজা,
তোমার মুকুটের ভেতর যে সোনার তার আছে সেটা আমাকে দাও। এই কথা শুনে রাজা খুব অবাক হল যে আমার মুকুটে সোনার তার কোথা থেকে এলো। এটা ভেবে সে এক হাত ওপরে তুলল যে মুকুটে হাত ঢুকিয়ে দেখি তো। যেই রাজা মুকুটে হাত ঢুকিয়েছে তখনই তসবিহ হয়ে ভেঙে গেল আর মাটিতে ছড়িয়ে পড়ল। ফকির তৎক্ষণাৎ মুরগি হয়ে সেগুলো কুঁড়তে লাগল, আর ছেলে দেখতে দেখতে মুক্ত থেকে বেড়াল হয়ে মুরগিকে ধরে চেপে ধরল আর সেখানেই মেরে ফেলল। রাজা নিঃশ্বাস বন্ধ করে হতবাক বিস্ময়ে এই সব কিছু দেখছিল। অবাক হয়ে তার চোখ ফেটে যাচ্ছিল। এমন দৃশ্য রাজা কখনো তার চোখে দেখেনি। ওদিকে মুরগিকে মারার পর ছেলে তার আসল অবস্থায় ফিরে এলো আর এগিয়ে গিয়ে রাজার সামনে আদা বেনে দাঁড়ালো। রাজা, যে তখনও বিস্ময়ে ডুবেছিল, কোনো মতে বলল, এই সব কি ব্যাপার? ছেলে বলল, মহারাজ বলুন, আজ পর্যন্ত আপনি কি এই সব দেখেছেন বা শুনেছেন? রাজা বিস্ময়ে মুখে আঙুল ঢুকিয়ে বলল, না, কখনো না। এতে ছেলে বলল, মহারাজ, এখন আপনার সেই চুক্তি মনে করুন যেটা আপনি আমার বাবার সাথে করেছিলেন। আমি সেই কামারের ছেলে। আমি ভরা কাচারিতে এত লোকের সামনে আপনার শর্ত পূরণ করেছি। এখন আপনি আপনার ওয়াদা পূরণ করুন আর আমাকে রাজকুমারীর বিয়ের প্রস্তাব দিন। রাজার কাছে এখন আর কোনো পথ ছিল না। তাকে বাধ্য হয়ে হ্যাঁ করতে হলো আর তার মেয়ের বিয়ে তাকে দিতে হলো। কয়েকদিন পর কামার তার ছেলেকে সাজিয়ে ঘোড়ায় চড়িয়ে বড়যাত্রী নিয়ে রাজার প্রাসাদে এলো। ধুমধাম করে বিয়ে হলো। কামারের ছেলে বাদশাহর জামাই হয়ে গেল। যেহেতু রাজার কোনো ছেলে ছিল না, তাই রাজা কামারের ছেলেকেই তার উত্তরাধিকারী বানিয়ে নিল। কয়েক বছর পর যখন রাজা মারা গেল, তখন কামারের ছেলে তখ্তে উঠল আর নিহায়েত শান শৌকতের সাথে রাজত্ব করতে লাগল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও তোমাদের পছন্দ হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।